হ্যালো কৌশিক দা, ওয়েলকাম টু ফিল্ম কম্পেনিয়ন লোকাল। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। মির্জার সময় আপনার সাথে ইন্টারাকশন করার সুযোগ হয়নি। আমি জানতে চাই ওই ক্যারেক্টারটা আপনার খুব প্রশংসিত হয়েছে। তো আমি জানতে চাই যে আপনি করে কতটা মজা পেয়েছেন, এবং দ্বিতীয় কথা যে এই মেইন স্ট্রিম অভিনয় এবং আর্ট হাউস অভিনয় কি সত্যি কি আলাদা নাকি একই অ্যাকচুয়ালি? না না, আলাদা, ডেফিনেটলি আলাদা। দক্ষতাটা এক হতে পারে কিন্তু মাত্রাটা আলাদা। যেমন একটা গানের মধ্যে নিচে সুর থাকে, চড়ার উপরের দিকে সুর থাকে, ঠিক তেমনি মানে সুরটা জানতে হবে, আর কিছু নয়। এটুকুন আমার যেটুকুন সীমিত আইডিয়ার মধ্যে আমি বলছি। আর্ট হাউস সিনেমা বলে যদি সেটাকে বলো, সেক্ষেত্রে যতটা ন্যাচারালিস্টিক হয়, মেইন স্ট্রিম ছবিতে অভিনয়টা যখন বাড়ানো হয়, সেই বাড়ানোর পর সেটা ন্যাচারাল লাগতে হবে, সেটা হচ্ছে দক্ষতা। যে ওটা যেন দেখে মনে না হয় যে মানে আমি এটা এমন একটা অভিনয় করছি যেটা অতি মাত্রায় চড়ানো, সেটা যেন মনে না হয়, সেটার চেষ্টা করা হয়েছিল। সেগুলো সবার খুব ভালো লেগেছে, আমি দারুণ খুশি। কারণ ওরম চরিত্র আমি কখনো করিনি, এরম সিনেমাতেই কাজ করিনি আমি কখনো। আমার খালি মনে হচ্ছে আমি মিসফিট হয়ে যাবো না তো, আমাকে বড্ড বেশি সিরিয়াস নিয়ে নেবে না তোর মধ্যে, যে উনি আবার এরকম কী করবেন, বা আমি আমাকে খুব সিরিয়াস নিয়ে নেবো না তো, আমি হঠাৎ খুব গম্ভীর হয়ে যেটা এরকম একটা অন্য দিক খুলে দেবো, আমি সেই চেষ্টাটাই করি না। আমি আমার মতো করে চরিত্রটা করেছি, সবার ভালো লেগেছে, আমি দারুণ খুশি। আর সামনের দিনে এরকম চরিত্র করবেন? নিশ্চয়ই পেলে করবো, নিশ্চয়ই। মানে একই ধরনের চরিত্র পেলেও করবো। মানে এরকম নয় যে আমি এরকম চরিত্র করেছি আর করবো না, অত বিচার করার আমার অভিনেতা বয়স হয়নি আমার। কাজে আমি এরকম যদি চরিত্র পাই, নিশ্চয়ই সেই চরিত্রটা গল্পের জন্য আলাদা হবে। ছোটোখাটো চেঞ্জ করে যদি কিছু করা যায় দেখবো, চেষ্টা করে। আচ্ছা, এবার এই অযোগ্যতে আসছি। আপনি লিখেছিলেন ফেসবুকে নিজেই যে দৃষ্টিকোণ, অর্ধাঙ্গিনী এবং অযোগ্য, এই তিনটা একটা ট্রিলজি। তো এটার থিমেটিক সিমিলারিটিটা কি, মানে কি? ট্রিলজি লিখিনি। আচ্ছা, না না না, আমি একবারও ট্রিলজি কথাটা বলিনি, ট্রিলজি নয়। পরপর তিনটে সুরিন্দরের ছবির কথা আমি লিখেছি, সুরিন্দরের তিনটে সাকসেসফুল তিনটে ছবি আমার সাথে, এটার পর এটা আসছে। মিলটা তো যে দৃষ্টিকোণে, যেমন প্রসেনজিৎ ঋতুপর্ণা, এটা একটা বিরাট মিল ছিল। সেখানে ছিল চূর্ণী, পরেরটাতে চূর্ণী জয়া, এইটাতে আবার প্রসেনজিৎ ঋতুপর্ণা ফিরে। কমন ফ্যাক্টরটা হচ্ছে আমার ছবি বলে না, আমরা দর্শক হিসেবে ট্রেলারে দেখছিলাম যে একটা থিমেটিক্যাল সিমিলারিটি আছে, যে সম্পর্কে কোথাও একটা তৃতীয় ব্যক্তি চলে আসছে, এইরকম একটা আমি ভীষণ ভালোবাসি। আজ না, বহুদিন ধরে, মানে গল্পের মধ্যে সেটা বাস্তুসাপেও কিন্তু তাই ছিল। মানে আরেকজনের কারণ আশা, কারণ প্রেমের মধ্যে অতিথির স্থান খুব উপরে। একজন যখন কেউ আসে, সেটা এরকম হতে পারে স্বামী স্ত্রীর মাঝখানে একটা প্রফেশন পরকীয়া হচ্ছে, প্রফেশনটাই পরকীয়া হয়ে উঠেছে, হতেই পারে। মোবাইল ফোনের মতো তো পরকীয়া আর কিছু নেই। হ্যাঁ, মানে স্ত্রীকেও এত সময় দেন না স্বামী, বা স্ত্রী স্বামীকে অত সময় দেন না যতটা তার নিজের মোবাইলকে দেয়। কাজে সেটা আমার মনে হয়েছে, এবং ছবিটা দেখলে বোঝা যাবে সেটা কতটা পরকীয়া বা কতটা ত্রিভুজ, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। আমি ত্রিভুজ এবং ত্রিভুজের মতন দেখতে, এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। তুমি নিজে একজন চিত্রনাট্যকার, তুমি জানো, হ্যাঁ, যে তোমাকে ট্রেলারে এবং টিজারে একটা ডিসগাইজ তৈরি করতে হয়, যেটা ছবিটা দেখার আগ্রহ বাড়ায়, এবং তারপরে লোকে যা যা ভেবে নিতে পারে তার বাইরে যদি কিছুটা ঘটানো যায়, তখন ছবিটার ভবিষ্যৎটা ভালো হয়। আর আপনার কি এরকম একটা ব্যাপার ছিল যে 50তম ছবি এই জুটিটা, তো দর্শক মাথায় মাথায় নিজে একটা স্ক্রিন প্লে সাজিয়েছে, তো আপনাকে ওটাকে ম্যাচ করতে হবে, বা এই প্রেশারটা কি ছিল, কাজ করছিল? অসম্ভব ছিল, একদম কম নয়। কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণা, অমিতাভ রেখা, দর্শকের হার্ট বাউন্ড একটা স্ক্রিপ্ট আছে, মানে নরম হাতে খসড়া না, হার্ট বাউন্ড স্ক্রিপ্ট আছে প্রসেনজিৎ ঋতুপর্ণা। ওদের ব্যক্তি জীবন এবং সিনেমা জীবন, এই দুটো ইম্প্যাক্ট সাংঘাতিক একটা ছবির উপর পড়ে। তুমি ভাবো, একটা তুমি ছবি বানালে, তাতে ধরে নাও অমিতাভ রেখার বিয়ে হয়ে গেল, কেউ দেখবে না, আমি তোমার লিখে দিতে পারি। প্রসেনজিৎ ঋতুপর্ণাকে বিয়ে দিয়ে দাও, কেউ দেখবে না, নোবডি ইজ ইন্টারেস্টেড। ওদের যে রহস্য, ওদের যে দূরত্ব, ওদের বন্ধুত্বের মধ্যে যে অস্বস্তিটুকু, যেটা ওদের ব্যক্তির জীবনে এতদিন ধরে একটা রহস্যকে বাঁচিয়ে রেখেছে, তার সেলিব্রেশন হতে হবে। এর খুব ইজি না, কিন্তু তুমি নিজে লেখো বলে বলছি, খুব ইজি না সেটাকে কেটার করা, মানে সেটাকে, এটা একরকমের টিজ করা, একটা ভাবনাকে টিজ করা, যে আমি কীভাবে এটাকে ঘুরিয়ে 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 কী করা যায়। দেখো, আমরা সবাই খুব লিমিটেড যোগ্যতার আমাদের, এবং অযোগ্য বলছি না, কিন্তু লিমিটেড যোগ্যতা। সেখানে আমরা কত রকমভাবে পারমিটেশন করতে, রাগাশ্রী গানের মতো সারেগামা পাতানিসা, তুমি কত কম্বিনেশনে সেই ঘুরিয়ে ঘুরিয়ে গাইতে পারো জিনিসটাকে, তখন একটা নতুন শোনায় কানে, আর যেই নতুন শোনায় দর্শকের ভালো লেগে যায়।
আর আরেকটা জিনিস হচ্ছে, বুম্বাদাকে আমি ইন্টারভিউ করছি, বুম্বাদা বলছে যে আপনি এখন মানে ড্রামার মধ্যেও একটা সাসপেন্স এলিমেন্ট আনবার চেষ্টা করছেন, যেটা কাবেরীতেও আপনি নিয়ে এসেছিলেন, যেটা অযোগ্য ট্রেলারের শেষের দিকটা স্পেশালি মনে হচ্ছে যে একটা পাস্ট রয়েছে, একটা খুন যেন হয়েছিল। তো এটা কি একটা নতুন মানে কৌশিক গাঙ্গুলি আরেকটু মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে? না, আমি খুব মেইন স্ট্রিম বরাবরই, আমার কাছে সত্যি তো অর্ধাঙ্গিনীও মেইন স্ট্রিম, খুব সৌজন্য বেশি সেই মেইন স্ট্রিমটা। হ্যাঁ, তুমি একটা মাথায় রাখতে হবে, বুম্বাদার সাথেও আমার এটা নিয়ে কথা হচ্ছিল যে আগে মেইন স্ট্রিম ডিরেক্টররা খুব মানে কি বলবো, খুব লেখাপড়া জানা মানুষ ছিলেন, পণ্ডিত ব্যক্তি, অজয় কট্টাচার্য, বিমল রায়, এরা সবাই, এবং পরবর্তীকালে বীরেশ চ্যাটার্জি, এরা সবাই, তরুণ মজুমদার, এরা প্রত্যেকে পণ্ডিত ব্যক্তি। তাদের কাজের মধ্যে একটা অদ্ভুত সৌজন্য থাকতো, একটা এত সাহিত্যকে তারা হজম করতে পারতেন নিজেরা, তারপর থেকে সেটাকে সহজ পাচ্য করে বিক্রি করতেন। সেইটা একটা অসম্ভব ক্রেডিটের জায়গা থাকে। আমার মনে হয় মেইন স্ট্রিম, আমরা যদি ভাবি মেইন স্ট্রিম, আমার, সৃজিতের, শিবু, আমাদের প্রত্যেকেরই মানে সো কল্ড মেইন স্ট্রিম ছবি যেগুলো, সেগুলো শিবুও করছি সেরকম ছবি ডেফিনেটলি। কাজে এগুলো আমরাও চেষ্টা করছি যদি সেগুলো নিয়ে আসা যায়, কারণ মেইন স্ট্রিম ছবি কিন্তু বাংলা সিনেমার জান। মানে আমরা জন্মেছি মেইন স্ট্রিম ছবির টাকায়, এই প্রজাতিটাই জন্মেছে মেইন স্ট্রিম ছবির উদ্বৃত্ত টাকায়। আজকে প্যারালাল সিনেমা চ্যালেঞ্জ হচ্ছে কারণ মেইন স্ট্রিম নেই বলে। এখন কাজে জায়গাটা ভাবতে হবে, চিরকৃতজ্ঞ প্যারালাল সিনেমা মেইন স্ট্রিম ছবির কাছে। নাক উঁচু করলে হবে না, নাক সিট করলে হবে না। ওরা না থাকলে এদের অস্তিত্ব, আমাদের কেউ টাকা দিত না। আমাদের টেলিভিশন থেকে তুলে এনে প্রযোজক টাকা দিচ্ছে এই ভেবে যে এরা একটা অন্যরকম কি এরা করছে, এরা মনে হচ্ছে শনিবার রোববার কলকাতা ফাঁকা হয়ে যায় কেন রাত্রির হলে এই টিভি দেখার জন্যে। হ্যাঁ, কাজে লোকে বুঝতে পারে যে একটা ক্রাউড পুল তৈরি হয়েছে, এদেরকে একটু সুযোগ দেওয়া হোক। তারপর আমরা গালি খেতে খেতে বড় হলাম, যাই বানাচ্ছি বলছে টেলিফিল্ম হচ্ছে, এরকম করতে 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 একটা জায়গায় এসে দাঁড়ালো। বলো হ্যাঁ না আপনি বলুন। হ্যাঁ, কাজে সেটা অযোগ্যর ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা খুব ভেবেছি যে ইট হ্যাজ টু হ্যাভ আ মেইন স্ট্রিম ফ্লেভার, যেটা আমাদের যারা দর্শক তারা ওই বিনোদনের জন্য এসছেন, তারা প্রজাপতি দেখছেন, হ্যাঁ, তারা বেলা শেষে বেলা শুরু দেখছেন, হ্যাঁ, তারা দশম অবতার দেখছেন, তারা এই ছবিটাও দেখবেন, অর্ধাঙ্গিনী দেখছেন। তারা একটা জিনিস নিয়ে আসেন এবং তারা একটা দেখে আনন্দ দুঃখ পুরোটাই সহজ পাচ্যভাবে বাড়িতে নিয়ে যাবেন। আর থ্রিলার এলিমেন্টে এসে যে একটা পলিটিক্যাল বা সোশ্যাল কনটেক্সট থাকলে পরেই একটা আঁশ খুলে যায় গল্পে, সেটাকে তুমি যত সুন্দর করে যত্ন করে বুনে নেবে তোমার ছবিতে হেল্প করে। রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপটের বাইরে দাঁড়িয়ে থাকা প্রেম সবসময় খুব ভালো লাগে না, কারণ আমরা প্রচুর প্রেমের গল্প দেখি। আজকে 1942 লাভ স্টোরি আমার কাছে খুব প্রিয়, স্বাধীনতা সংগ্রামটা ছিল, হ্যাঁ, কিন্তু ওটা তো একটা যুদ্ধের ছবি নয়, স্বাধীনতা সংগ্রামের ছবি না। প্রেক্ষাপটটা দেয়ালের রঙের মতো থাকবে, সেই থ্রিলটা দেয়ালের রং যেরকম সেরকম, তাতে তোমার ছবিটা বেটার উঠবে যদি ওটা ডার্কার কালার হয়, বা তোমার জামার সাথে ম্যাচ করে একটা কালার প্যালেট যদি তৈরি হয়, সেইগুলো করার চেষ্টা করা হয়। কাবেরীতেও তাই করা হয়েছে। আর ডায়লগ রাইটিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করবো, ডায়লগসগুলো দারুণ ছিল ট্রেলারের মধ্যে, অসাধারণ, মানে রিস্কি ওই ডায়লগটা থেকে শুরু করে তারপরে লিলি চক্রবর্তীর গলায় যে ডায়লগটা রয়েছে, প্রতিটা ডায়লগ এত ইম্প্যাক্টফুল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দে আর ভেরি স্টাইলাইজড ডায়লগস। মানে তুমি ভেবে দেখো, ওটা একটা সাহিত্য গুণ আছে, এটা সাহিত্য গুণ আছে যে আপনি তুমি সব সময়ের সাথে বাঁধা রক্তিম, আপনির বয়স বাড়লে ঠিক তুমি হয়ে যাবে। এটা তো একটা ভাবনা যে আপনির বয়স বাড়লে তুমি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটার একটা নিজস্ব সাহিত্য গুণও আছে। আজকে তুমি যখন অর্ধাঙ্গিনী দেখছো, একই ঘটনা ঘটেছিল, ট্রেলারের ডায়লগগুলো হিট হয়ে গেল। প্রাক্তন স্ত্রী মহাজরের মতো, সে জানে তার ক্যাপিটালটা সে কোনোদিনও ফেরত পাবে না, কিন্তু সারা জীবন তো সত্য তোমায় দিয়ে যেতে হবে। এটা লোকের মনে ধরে গেল হট করে। কাজে সেটা আমাদেরও চেষ্টা করতে হবে। আমরা এত সাহিত্য পড়েছি, আমরা কেন লিখতে পারবো না একটা ক্যাচি ডায়লগ যে সন্তান, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, সব থেকে বড় জ্যোতিষী হচ্ছে তার মা। হ্যাঁ, মানে এই কথাগুলো তো ইম্পর্টেন্ট, এই কথাগুলো তো খুব কাছে। রিস্কি ছবিটা দেখলে আরও ওটা রেলিভেন্সটা বুঝতে পারবে, ওটার রেলিভেন্স আছে ওটা। কিন্তু এগুলো কথার খেলা, এবং সৌজন্য রেখে সাহিত্য গুণে যদি সেই খেলাটা খেলা যায় দারুণ হয়।
আচ্ছা, উজান এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছে, তো উজান তো একটা নিউ জেনারেশনের ছেলে, তো ও কি পার্সপেক্টিভ অ্যাড করছে? এবং আমি এর সাথে আরেকটা অ্যাড করবো যে আপনার আরো একটা ছবি যেটা উজান কো রাইট করেছে, সেটা হচ্ছে অশোক বিশু। সেটার ব্যাপারে আমি খুব ভালো ভালো কথা শুনছি, এখনো রিলিজ করেনি, বাট শুনছি যে দারুণ নাকি ছবিটা হয়েছে। আমার তো দারুণ লেগে যাবে, এরকম ছবি বানাইনি কখনো। তো আমি জানতে চাই যে উজানের সাথে এই কোলাবোরেশনটা কিরকম আপনি এনজয়? দারুণ লাগছে, দারুণ। আমি ছোটবেলাতেই দেখো সন্তান যখন জন্মায় তারপর মনে হয় যে আমার বাবা খুব রাজবাড়ি ছিলেন, তো আমার মানে বন্ধুর মতো কোনোদিন মিশতে পারিনি। বাবা যতদিন বেঁচে ছিলেন, বিখ্যাত শিল্পী, সে নিজের লোকজন ঘেরা থাকতো, তা আমি বাবাকে বন্ধুর মতো পাইনি কখনো। ওটা আমার ক্ষেত ছিল, এবং তাই আমি ভেবেছি চিরকাল যে আমার ছেলে যেন আমার বন্ধু হয়। সেটা হয়েছে, বুঝছো তো, মানে খুব ভালো বন্ধু। আমি চূর্ণী, উজান, আমরা 3 বন্ধু, এবং সেইখানে আমরা যখন কাজ করছি 3 জন একসাথে গল্প নিয়ে কাজ করছি। উজান কী করছে, ওরা এক্সপোজারটা ওর এমন বিভিন্ন জিনিস দেখা যেগুলো আমরা অতটা আমি দেখি না, অতটা টেকনিক্যালি আমি অত সাউন্ড নই অনেক কিছুতে, তাই সেগুলো কম্পেনসেট করে। এবং ও যখন ট্রেলারটার মধ্যেও যে ও ছাপ দেখতে পাবে, শুভজিৎ এবং ওর টিমের যখন ট্রেলারটা বানাচ্ছে, ও যেন সারাক্ষণ ওখানে বসে রয়েছে। ওর মাথার যে ভাবনাগুলো, ও শুটিংয়ে থাকতে পারেনি, অন্য একটা কাজ করছি বলে আমরা একটা ওয়েব সিরিজের অ্যানিমেশন, সেইটাতে উজান সারাক্ষণ ফোনে আমাকে কিছু জিনিস বলে গিয়েছিল যে এটা কিন্তু দরকার, কিন্তু বাবা এটা কিন্তু দরকার, দিস ইজ নিডেড জিনিসটা হবে, এটা করো। ওর রিফ্লেক্স থেকে যা যা বলছি, যেগুলো গ্রহণযোগ্য সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা ইমপ্লিমেন্ট করেছি। এই মুহূর্তে যখন আমি কথা বলছি, কালার কারেকশন চলছে, ওখানে উজান বসে রয়েছে, হ্যাঁ, কালার কারেকশনগুলো চলছে, ওর চোখে পড়ে। আমার এখন কী বলতো, অনেক দিন কাজ করলে না এক্সপিরিয়েন্স বাড়ে, ক্লান্তিও বাড়ে। চোখ তখন বেসিক জিনিসটাকে অ্যাপ্রুভ করে দেয়, এসব ঠিকঠাক লাগছে। আমার ফট করে এখন আর চোখে পড়ে না যে দেয়ালে টাঙানো একটা প্লেটের উপরে একটা চ্যাং দেখা যাচ্ছে, একটা জানলার শাইন করছে বেশি, ওটা উজান দেখতে পায়, ওটা ঘিরে ধরে ওটাকে আবার চেপে নেয়। আচ্ছা, উজান তো মূলত অভিনেতা হতে এসেছিল, তো ও কি মানে পুরো একটা হোলিস্টিক ভিউ চাইছে যে আমি সব কটা ডিপার্টমেন্টে কাজ করে করে দেখতে চাই? উজান অনেকটা আমার মতো, আমি তো অভিনেতা হতে এসেছিলাম, তারপর আয়নায় নিজেকে দেখে বুঝলাম যে আমার পার্শ্ব চরিত্র ছাড়া কিছু হবে না। আমি যখন অভিনয় করবো ভেবেছিলাম, তখন প্রসেনজিৎ, তাপস পাল এরা সব হচ্ছে হিরো, চিরঞ্জিত এনারা সব হিরো। কারণ আমি কি বন্ধুর বার্থডে পার্টিতে বন্ধুর ভয় থাকতে হবে, তো অত কমে আমি সন্তুষ্ট রই। তা আমাকে তখনকার বিখ্যাত 2-1 পরিচালক, তাদের সাথে আমার স্টুডিও যাওয়ার স্বার্থে আলাপ ছিল, বলো তুমি লেখো, তুমি ভালো লিখতে পারবে, তুমি লেখো। আমি লিখতে শুরু করলাম, লেখা লিখতে লিখতে যখন আমি লিখছি, আমার সিরিয়াল সুপারহিট হয়ে গেল, দে রে বলে সিরিয়ালটা। যেই সুপারহিট হয়ে গেল, আমার তখন মনে হলো আমি যে লিখছি আমি দেখতে পাচ্ছি না পর্দায়, আমি যেটা লিখছি সেটা আমি দেখতে পাচ্ছি না কেন। তখনও বন্ধু থাকে যারা পাশ থেকে আমাকে বলছে যে তুমি ইয়ে করো, নিজের চেষ্টা করো, নিজে ডিরেক্ট করো, তুমি লিখছোই যখন, তোমার স্ক্রিপ্টে সব লেখা আছে, তুমি করো। তারপর ধাক্কা খেতে 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 হয়ে গেল, বুঝতে পেরেছো? উজানও ঠিক তেমনি। উজানের যেহেতু ও একাডেমিক জায়গা থেকে খুবই শক্তপোক্ত, ওর পড়াশোনাটাও খুব ভালো রয়েছে, যে কারণে ও লিখবেই, জানা কথা। কারণ যে আমরা যেটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনালও বলতে পারি যে অ্যানিমেশন ওয়েব সিরিজটা হচ্ছে ও লিখছে, এবং আমার সাথে ডিরেক্ট করছে ওটা জয়েন্টলি। সেটা খুব বড় প্রজেক্ট, 2026-এ রিলিজ হয়, মানে বুঝতে পারছো কতদিনের কাজ। মানে সেইটা করতে গিয়ে দেখছি হিজ রাইটিং ওয়েল। আমি খুব সারপ্রাইজ হচ্ছি মাঝে মাঝে, এবং বাবা তো আফটার অল সব কিছুর বাইরে, যত সারপ্রাইজ হচ্ছে তত আস্থা পাচ্ছি, আমার আনন্দ লাগছে, গর্ব হচ্ছে আমার। যখন একটা লক্ষ্মী ছেলের মতো ছবি হয়, যেটা আমার মনে হয় আপনার কেরিয়ারের টপ 5-এর মধ্যে একটা ছবি, খুব ভালো পারফরমেন্স, আমি তখন বলেওছিলাম, সেই ছবিটা চলছে না। কিন্তু অন্যদিকে আপনি যখন এই সম্পর্কের গল্প করছেন, একটা পরকীয়ার অ্যাঙ্গেল চলে আসছে, আমরা দেখছি প্রাক্তন থেকে এই ফর্মুলাটা একটা হিট হয়েছে, এবং এই ধরনের ছবি চলছে। চলছে সেটা তো খুবই ভালো ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু এটাতে মনে হচ্ছে না যে এটা একটা রিস্ক হয়ে যাচ্ছে যে কোনো ডিরেক্টর, ছোটদের ছবি সেই সময় চলেনি, তো আমি মানে এক্সপেরিমেন্ট করতে পারছি না, আমাকে এই প্যাটার্নটার মধ্যে থাকতে হচ্ছে। বড় দুঃখের, হ্যাঁ, তুমি যেটা প্রশ্ন করলে, এই দুঃখ থাকবেই এখন। হ্যাঁ, মানে দর্শক কিসে খুশি হন আর কিসে হন না, এই তো আন্দাজে আমাদের সমাজ। রাজ কাপুর টেক নেওয়ার আগে বলতেন না, টেক এ রিস্ক অ্যান্ড রিস্ক এ টেক। হ্যাঁ, আমরা তাই করে চলেছি। কিন্তু আমার কাছে এখন অন্যভাবে একটু ভাবি। আমার 32 নম্বর ছবি এটা, কাজে আমি কীভাবে ভাবছি যেন ছবিগুলো থাকবে কিনা। লক্ষ্মী ছেলে বহু বছর থেকে যাবে, এই যে ছবি লংজিভিটিটা খুব ইম্পর্টেন্ট। বক্স অফিসের যে সাকসেসের যে এক্সেল শিটটা, ওটা থাকে না, ইতিহাসে থাকে না কোনোদিনও। ইতিহাসে ভালো ছবি থেকে যায়। জীবনে এই 32টা ছবির মধ্যে যদি আমি 8টা ছবিও রেখে দিয়ে যেতাম, এর থেকে বড় আর পাওনা কিচ্ছু নেই। আমি তো নিজের টাকায় ছবি করি না, আমি একটা অন্য মানুষের টাকা নিয়ে ছবি করছি। আমার তো দায়িত্ব বর্তায় যে মানুষ যেরকম জিনিস চাইছে সেইভাবে ডেলিভার করা।
গণেশ দুধ খেয়েছিল মনে আছে? তো আসলে তো খায়নি। জ্যোতিবাবুকে রাইটার্স বিল্ডিংয়ে জিজ্ঞেস করা হয়েছিল, উনি ঘর থেকে বেরিয়ে আসছিলেন মহাকরণে, প্রেস একটা কাউন্টার আছে, সব ভিড়, তো উনি এসছেন, জ্যোতিবাবুকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি শুনেছেন যে গণেশ দুধ খাচ্ছে? উনি বলেন এটা নিয়ে আপনার মতামত কি? একটা লাইন বলেছিলেন, ব্রিলিয়ান্ট। উনি বলেছিলেন মানুষ চাইছে তাই খাচ্ছে। এটা সিনেমার ক্ষেত্রে এক্স্যাক্টলি প্রযোজ্য। মানুষ যখন যেটা চায় আমাদের ডেলিভার করতে, কারণ আমরা এন্টারটেনার, তারা টিকিট দিয়ে দেখতে আসে। আমি কি চাই তারা মাঝে মাঝে দেখে ফেলেন, আর তারা যেটা চাই আমরা তাদেরকে ভালো করে দেখাতে চাই আমার মতো করে। কারণ অর্ধাঙ্গিনীটা কৌশিক গাঙ্গুলির ছবি বোঝা যায় দেখলে পরে, দৃষ্টিকোণটা কৌশিক গাঙ্গুলির ছবি বোঝা যায়, যেরকম লক্ষ্মী ছেলেটাও বোঝা যায়। সেটাই আমার চেষ্টা করতে হবে, যে আমার সিগনেচারটা যেন থাকে, যে যেন দেখে যেন বোঝা যায় এই গল্পটা এই লোকটাই বলতে পারে, ভালো হোক খারাপ হোক এই লোকটারই গল্প এটা। সেইটুকুনি টার্গেট, তার বেশি কিছু না। থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা, ভালো থেকো, অল দ্য বেস্ট ফর অযোগ্য। আর ছবি দেখে যেরকম লাগছে সেরকম বলবো। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ।